The Tunes by 9F10. ব্যাপারটা তো যে হাতের বাইরে চলে যাচ্ছে মশাই। তাহলে কি আমাদের খুব সাবধানে থাকতে হবে পান্ডেজি? অবিনাশবাবুর মতো ধুরন্ধর অপরাধীর চোখ ধূর্ত শিয়ালের মতো হয়। রাতে বিশেষ নজরদারি রাখার পরামর্শ করল রজতেশ। ইন্সপেক্টর লাহিড়ী আর পান্ডেজি রাত 12টা অবধি জেগে থাকবেন। রাত 1টা থেকে 3টে আমি আর রজতেশ। শেষের সময়টা মৃণালিনী ম্যাডাম আর সত্য। যেমন প্ল্যান ঠিক তেমনই কাজ হলো। তবে আনন্দের খবর এই যে গেস্ট হাউসের আশেপাশে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনাগোনা চোখে পড়েনি। বলা হয়নি যে লোকাল থানার বড়বাবু মিস্টার অসীম মুখার্জি রজতেশের অনুরোধে সিভিল ড্রেসে বিশেষ পুলিশের প্রহরা বসিয়েছিলেন আজকের রাতটার জন্য। সেই ভয়েই হয়তো আততায়ী গেস্ট হাউসের কাছে আসা সাহস পাইনি। কিন্তু রজতেশের একটা কথাই বেশ অবাক হলাম। সারা রাত কেউ আমাদের অতিথি হয়ে এলেন না, এটা কি করে সম্ভব? তুমি সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত জাগলে পালা করে, এমনকি লোকাল থানার বড়বাবুর সাহায্য অবধি নিলে, অথচ অপরাধী না আসার জন্য তুমি দুঃখ পেয়েছো। সত্য, তুমি আমার কথা ঠিক বুঝতে পারোনি। দেখো, চোর ছবি চুরি করতে গেস্ট হাউসে এলো, ছবি চুরি করে অন্য নকল ছবি রেখে গেল। সে কি এমনি এমনি ছবিটা চুরি করেছে? না, এমনি নয়, সে এসেছিল ম্যাপ হাতাতে। কিন্তু দুর্ভাগ্য তার যে সে ম্যাপটার বিষয় নানাভাবে ও নানা ইতিহাস ঘেটে বের করলেও বর্তমানে কার কাছে আছে সেটাই ঠাউর করতে পারেননি। যদি কাল রাতে সে ওই ম্যাপ নিতে আসতো তাহলে কিছু তথ্য তো পেতাম। এখন কেউ না আসে, অপরাধীকে চিহ্নিত করব কি করে? আমি একটু একটু বুঝতে পারলাম ফাঁদ পাতার চেষ্টা করতে চাইছিল রজতেশ, কিন্তু প্রথমবার সেই অর্থে ফাঁদ পাতা হলো না। 21শে নভেম্বর সকাল সকাল একটা দৈনিক সংবাদপত্রে একটা খবর দেখে রজতেশ বেশ চিন্তামগ্ন হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি খবর রয়েছে আজ? পরমন দিয়ে কলকাতার নামী কলেজের প্রফেসর সতীনাথ দত্তের লাশ মিলেছে কলকাতার নিজস্ব বাড়ি থেকে। তিনি অবিবাহিত ছিলেন। লাশটা পচন ধরেছে, সম্ভবত খুন। কি বুঝলে আর্য? সেদিন মেলে দেখা হওয়া ব্যক্তি তাহলে প্রফেসর সতীনাথ দত্ত নয়? এক্স্যাক্টলি আর্য, আমার মনে হয় তিনি অন্য কেউ, যিনি হিস্ট্রি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন কোনো বিশেষ অপরাধ সংগঠিত করার জন্য কিংবা কিছু প্রাপ্তির জন্য। সতীনাথ দত্ত নামের সেই লোকটার চেহারা বা অবয়ব কি তোমার মনে পড়ছে আর্য? গায়ে ছাই রঙের সোয়েটার, চোখে, হ্যাঁ মনে পড়েছে, চোখে সানগ্লাস সর্বদা ছিল। বলেছিল হিস্ট্রি নিয়ে গবেষণা করে আর অসময়ে গোয়েন্দা কাহিনী পড়ে। এমনকি অনন্ত পাবলিশার্স থেকে আমার বের হওয়া সবকটা গোয়েন্দা নির্ভর বই উনি পড়েছেন। গুড আর্য, তোমার স্মৃতির তারিফ করতে হয়। এবার চলো সেই মেলে যেখানে আমাদের সাথে ওনার একটিবার সাক্ষাৎ হয়েছিল। ইন্সপেক্টর লাহিড়ীকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে পান্ডেজিকে সঙ্গে নিলাম। অচেনা দার্জিলিংয়ে যে কেউ আমাদের সাহায্য করবে এর নিশ্চয়তা নেই, তাই বড়বাবু অসীম মুখার্জিকে ম্যালের কাছে চলে আসতে বললাম। অন্যদিকে পান্ডেজি, আমি আর রজতেশ চললাম ম্যালের উদ্দেশ্যে। হাজার একটা দোকানের মধ্যে আশ্চর্য ব্যাপার হলো ওই দোকানের ঠিক সেই অবস্থানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। রজতেশ বলল, ধোকা বেরোনোর মধ্যে সিসিটিভি আছে, অর্থাৎ একবার সেদিনের সেই ব্যক্তির চেহারা দেখা যাবে আর্য। বেশ বেশ বেশ। ए भाई, तुम्हारा मालिक कौन है? जी मैं हूं साहब, कोई प्रॉब्लम? वो तो है। सुनो, हमें এই রজতেশ বাবু কোন দিনের ফুটেজ লাগবে? 16 নভেম্বর বুধবার বেলা 11টা। हमें 16 नवंबर सुबह 11 का फुटेज चाहिए। जरूर साहब। যা আমরা খালি চোখে দেখি সেটা সব সময় সত্যি হয় না। সিসিটিভি অনুযায়ী সতীনাথ দত্ত মহাশয়ের সাথে কোনো মহিলাও তাহলে ছিলেন। এবার প্রয়োজন কলকাতায় পাওয়া সতীনাথ দত্তের লাশের ছবি কিংবা বাড়ি থেকে উদ্ধার হওয়া কোনো ছবি। কিন্তু অসীমবাবু, সেটা আপনার পক্ষে কি সম্ভব? সব হয়ে যাবে, কিন্তু কি ব্যাপার বলুন তো রজতেশ বাবু, এই লোকটি বা কি? আর সতীনাথ দত্ত তিনিই বা কি? আমি তো
আমি তো কিছুই বুঝলাম না মশাই। সব বলবো আপনাকে। আপাতত কলকাতায় মৃত প্রফেসর সতীনাথ দত্তের কোনো সম্প্রতি তোলার ছবি জোগাড় করে দিতে হবে। আপনি আজই কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যান। আমি আর রজতেশ ম্যাল থেকে বেরিয়ে চললাম বলদেবের বাড়ি। গতকাল আমাদের কাছে অপরাধী না এলেও এখানে যে আসবে সেটা নিশ্চিত। आपको क्या हुआ? साहब, कल रात वो मैडम आया और कुछ सामान देने को बोला। मैं नहीं जानता बोला था। वो मैडम पिस्तौल ताक करके पूरा घर सर्च करके हमको हुमकी देकर चला गया। क्या कसूर है मेरा? आपका कोई कसूर नहीं है, सब आपका बेटा का था। मर के भी बाप को नहीं छोड़ा। भगवान की कसम, ऐसा बेटा पैदा नहीं होना चाहिए। আর বিশেষ কথা বাড়ালাম না। এরপর আমরা আস্তে আস্তে গেস্ট হাউসে ফিরে এলাম। ঘণ্টাখানেকের মধ্যে রজতেশের ফোনে বড়বাবুর হোয়াটসঅ্যাপ মেসেজ ও কয়েকটা ছবি ঢুকলো। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখতে খারাপ ছিল না, শুধু লম্বা আর একটা জিনিস মিসিং। এই ছবি কি প্রফেসর সতীনাথ দত্তের? আর তবে একটা অমিল আছে। সিসিটিভির সতীনাথ দত্তের সাথে এই সতীনাথ দত্তর। বলতে পারবে কি সেটা? লোকটার চোখ দুটোর মধ্যে নীলচে আভা, অর্থাৎ চোখের রং নীল, যেটা সানগ্লাস চাপা থাকার জন্য প্রথমে সতীনাথ দত্তের ক্ষেত্রে দেখতে পাইনি। তবে তবে সেদিন সানগ্লাস একটিবার খুলতে আমি দেখেছিলাম এরকম নীলচে আভা নেই। সাব্বাস আর্য, সাব্বাস। প্রস্থেটিক মেকআপ দিয়ে চেহারার পরিবর্তন ঘটালেও কোথাও না কোথাও তার ত্রুটি বোধহয় খুঁজে পাওয়া যায়। রজতেশ, ইন্সপেক্টর লাহিড়ী, পান্ডেজি আর বড়বাবুর সাহায্যে একটা পরিকল্পনা করল। 22শে নভেম্বর সকাল সকাল রজতেশ কোথায় গেল কিছুই বুঝলাম না। বেলার দিকে এসে খুব উৎসাহিত হয়ে জানালো, আজ অপরাধী ধরা পড়বেই। তুমি কোথায় গিয়েছিলে? সে দোকানে গিয়েছিলাম যেখানে হুবহু একটা মানুষের মতো আরেকজনের মেকআপ করা হয়, আর একটা সূত্র ছেড়ে এসেছি। আমি আর কথা বাড়ালাম না। সন্ধ্যা হবার সাথে সাথে ইন্সপেক্টর অনিন্দ লাহিড়ীকে কিছু বলে দিয়ে রজতেশ আমাকে নিয়ে মেকআপ আর্টিস্টের সেই দোকানের সামনে গেল। চালাকি করার চেষ্টা করবেন না শালিনী ম্যাডাম, ঝটপট ফেলে দিন আগ্নেয়াস্ত্র। কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না রজতেশ বাবু। সে এতক্ষণে ম্যাপ নিয়ে পৌঁছে গেছে ঠিকঠাক জায়গায়। আপনি চাইলেও সেই গুপ্তধন রক্ষা করতে পারবেন না। চুপ কর তুই, লজ্জা করে না তোর? পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে অপরাধ জগতে নাম লিখিয়েছিস, আর আজ নিজের দিদিকে ফাড়তে চাইছিস? না, লজ্জা করে না আমার। তোর সর্বনাশ না দেখে আমি শান্তি পাবো না রে দিদি। কি অন্যায় করেছিলাম যে অনিন্দদাকে বাবা আমার সাথে বিয়ে দিল না? তোর মধ্যে কি এমন ছিল রে যা আমার মধ্যে ছিল না? তোর সুখের জীবনে কাঁটা বিছিয়ে দিয়ে তো আমি ছিলাম, আছি আর থাকবো। অনিন্দ তোর দাদার মতো ছিল, কি করেনি ও তোর জন্য? শেষে তুই। আপনার খেলা শেষ শালিনী ঘোষাল। আপনি মৃণালিনীকে নিয়ে গেস্ট হাউসে যান, আমরা আসছি বাকি কাজ সেরে। হ্যালো পান্ডেজি, বলুন। এখানে সব ঠিক আছে। আপনি স্পটে আছেন তো? বেশ বেশ, নজর রাখুন, কিছু করবেন না। বড়বাবুকে আমি সবটা বলে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। বেশ বেশ, আমি আসছি। ওকে, চলো এবার যাই গুপ্তধনের সন্ধানে টাইগার হিল। আমরা কিছুক্ষণ বাদেই পৌঁছে গেলাম টাইগার হিলের কাছে একটা গাছের আড়ালের পাহাড়ের ঢালে। নিজে থেকে আমাদের কাছে আত্মসমর্পণ করুন। বিদ্যুৎ ভট্টাচার্য? না না, জয়নি বিদ্যুৎবাবু নন। আপনার খেলা শেষ অবিনাশবাবু। দুটো খুন করেছেন আর তার সাথে গভীর ষড়যন্ত্র। এবার আপনি নিজের অপরাধ কবুল করুন। ইনি অবিনাশ বাবু? আর্য, ইনি অবিনাশ মিত্র।
আপনার উপর প্রতিশোধ না নিয়ে এবং গুপ্তধন না নিয়ে আমি ধরা দিচ্ছি না মিস্টার বক্সি, ধরা দিচ্ছি না। গুপ্তধন এখন থানায় রয়েছে, আর ওটা ভারত সরকারের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। আপনি ফেঁসে গেছেন, আর ওখানে একটা কানাকড়িও আপনি পাবেন না। সুতরাং আপনার এত প্রচেষ্টা ব্যর্থ হলো অবিনাশবাবু। তাহলে আমাকে আর আপনি ধরতে পারলেন না রজতেশ বাবু? Oh my God! हे राम, अपराधी हाथे सामने এসেও শেষে ধরা গেল না মিস্টার বক্সি। দুঃখিত পান্ডেজি, উনি যে আত্মহত্যা করবেন বুঝতে পারিনি। আপনি এক কাজ করুন পান্ডেজি, কলকাতায় ফিরে উপর মহলের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করে দেবেন। অবিনাশবাবুর সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছেন সবটুকু দেবেন। আর অসীমবাবু পারলে আপনি অবিনাশবাবুর লাশ পাহাড়ের ঢালে কোথাও খুঁজে দেখতে পারেন। হয়তো পাবেন না, তবুও। এমন ভয়ঙ্কর ঘটনার পর আর দাঁড়িয়ে না থেকে ওখান থেকে আমরা সকলে গেস্ট হাউসে ফিরে এলাম। একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে আমরা ঢুকলাম ইন্সপেক্টর লাহিড়ির রুমে। সোফায় সত্যর সাথে বসে আছে মৃণালিনী দেবী, বেশ মনমরা। বড়বাবু থানায় কাজ মিটিয়ে আমাদের আড্ডায় যোগ দিলেন। পাণ্ডেজি রজতেশকে কিছু বলতে যাচ্ছিলেন, আমি তাকে সে সুযোগ না দিয়েই রজতেশকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে যে এসবের পিছনে অবিনাশবাবু আছেন? যেদিন ইন্সপেক্টর লাহিড়ির কাছে কিল স্টোনম্যানের পেন্টিং নিয়ে অস্বাভাবিক ঘটনা ঘটে, সেদিনই বুঝেছিলাম কোনো একটা গন্ডগোল আছে। ভেবে দেখো, পেন্টিং কিনে আনার পর তা আবার চুরি হলো, অথচ অশরীরীর যাতায়াত কি কমলো মৃণালিনীর জীবন থেকে? না, কমেনি। তাহলে যে ছবি অনায়াসে বলদেবের মতো কেউ কিনতে পারে, আবার কম দামে বিক্রিও করতে পারে, সে ছবি নিশ্চয়ই এত দামি নয়। অথচ ওই ছবির মূল্য বিশাল, এমনকি ওই ছবির মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। তাই এখানে এসে যখন বলদেবের খুন হলো এবং শুনলাম কোনো এক ম্যাডাম বলদেবের বাড়ি গিয়ে শাসিয়ে এসেছে, তখন সেই মহিলার সন্ধান করতে লাগলাম। সেদিন বোরখার আড়ালে একটি বিশেষ ট্যাটু দেখে ইন্সপেক্টর লাহিড়ী সন্দেহ করেন যে ওটা ওনার শালিকা শালিনী ঘোষালের। তোমরা বলবে, একই ধরনের ট্যাটু কি আর কেউ করতে পারে না? উত্তরে বলবো, নিশ্চয়ই পারে, কিন্তু কিছু চালচলন বা শরীরের গঠন সবার এক হয় না। সুতরাং সেক্ষেত্রে সন্দেহ একদম ঠিকঠাক ছিল। শালিনী ঘোষাল মনে মনে ভীষণ পছন্দ করত অনিন্দবাবুকে, কারণ পুলিশ ট্রেনিং নিতে গিয়ে ওনার মাস্টারমশাইয়ের বাড়িতে কয়েক বছর ছিলেন উনি। তখন দুই বোনের উঠতি বয়স। অনিন্দবাবু আর মৃণালিনী পরস্পরকে ভালোবাসত, সেটা আমরা বন্ধুরা জানতাম। কিন্তু শালিনী ম্যাডাম নিজের এক পেশে ভালোবাসার জোরে অনিন্দবাবুকে পাওয়ার বাসনা করে। ওদের বাবা মৃণালিনী আর ইন্সপেক্টর অনিন্দ লাহিড়ীর বিবাহ দিতে চাইলেন এবং দিলেনও বটে। শ্বশুরবাড়ি থাকার সুবাদে অনিন্দবাবু আর মৃণালিনীর দাম্পত্য জীবনের সুখের সম্পর্ক দেখে সহ্য করতে পারলেন না শালিনী ম্যাডাম। নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে লাগলেন। ভালো মেকআপ আর্টিস্ট হলেন, এমনকি দুর্দান্ত প্রস্থেটিক মেকআপ শিখে তা অপরাধ জগতের সুবিধায় ব্যবহার করতে লাগলেন। অন্যের মুখের আদলে প্রস্থেটিক মেকআপ করে ছোটখাটো চুরি করতে সাহায্য করতে শুরু করলেন। বিনিময় পেতেন মোটা টাকা। একবার চোরাচালানকারীদের সাথে জড়িয়ে জেলও খাটলেন, আর তাকে ধরলেন তারই দিদি মৃণালিনী। ছাড়া পেয়ে দার্জিলিংয়ে চলে আসেন। আর একজনের সাথে মিলে দোকানে মেকআপ শুরু করেন। অমলের একটা মেসেজ আমার চোখ খুলে দেয়। সে জানায় কিল স্টোনম্যানের বিরল ছবির পিছনে একটা গুপ্তধনের ম্যাপ রয়েছে, আর বিভিন্ন অপরাধী সেটা জেনেই ছবিটার পিছনে পড়েছে। দুয়ে দুয়ে এক হয়ে গেল। আমি ভাবলাম, যদি পেন্টিংটাই এতটাই নেবে তবে মৃণালিনীদের ভয় দেখাবে কেন, যেখানে ইন্সপেক্টর লাহিড়ীর কেনা আসল পেন্টিং চুরি হয়ে গেছে। এরপর যেখানে ডুপ্লিকেট পেন্টিং রেখেও গেছে, তখনই খটকা লাগলো। আমার ধারণা সত্যি হলো, চারিদিকে একটা ভয় ও অলৌকিক ক্ষমতার কথা রটিয়ে পেন্টিংটাকে চুরি না যাওয়ার চেষ্টা করা হয়েছে। এটা তো সত্যি, ছবিটার ভয়ঙ্কর কিছু একটা ক্ষমতার কথা লোকে শুনলে ভয়ে সকলে ছবি মিউজিয়ামে দিয়ে দিতে চাইবে। কিন্তু এখন হলো অন্য ব্যাপার, অর্থাৎ নিজের দিদির উপর প্রতিশোধ নিতে অবিনাশবাবুর সাথে হাত মিলিয়ে মৃণালিনীর জীবন দুর্বিষহ করে তুললেন। ওদের পরিচয় হয় প্রস্থেটিক মেকআপ করতে গিয়ে। সমস্যা হয় সেদিন যেদিন কম দামে বলদেব ছবিটা বিক্রি করেন ইন্সপেক্টর লাহিড়ীকে, কারণ ও ছবি কেনার কথা শালিনী ম্যাডামের। এরপর বলদেবের কাছে গিয়ে হুমকি দিয়ে ম্যাপের সন্ধান চান শালিনী দেবী। ম্যাপ যে ওই বাড়ির মধ্যে, সেটা শালিনী ঘোষাল জানলো কিভাবে? আসলে প্রফেসর সতীনাথ দত্ত সবটা গবেষণা করে জেনে বের করেছিলেন। পেন্টিং নিয়ে গুজব সরিয়ে বিভিন্ন গবেষণার পর উনি সফল হন। সে খবর পেয়ে যান অবিনাশবাবু। স্বাভাবিকভাবেই অবিনাশবাবুর থেকে শালিনী দেবী। এবার প্রশ্ন হলো, সতীনাথ বাবুকে কে মারল? ওনাকে মেরেছেন অবিনাশবাবু।
যেদিন আমরা দার্জিলিং আসলাম সেদিনই সতীনাথ দত্তের এখানে আসার কথা। তিনি হয়তো পেন্টিং খুঁজে তার থেকে ম্যাপ বের করে নিজেই গুপ্তধন উদ্ধার করে ভারত সরকারকে হস্তান্তর করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য সেটা আর সম্ভব হয়নি। অন্যদিকে বলদেব কোনোভাবে শালিনী দেবীর ফোনে কথোপকথন শুনে জানতে পারে ম্যাপের ব্যাপারটা। এরপর ছবি বিক্রি করার আগেই পেন্টিং থেকে ম্যাপ খুলে নিজের কাছে রাখে, অর্থাৎ ইন্সপেক্টর লাহিড়ির কাছে থাকা আসল পেন্টিংটায় ম্যাপটা ছিল না, ওটা আগেই সরিয়ে দেয় বলদেব। তাই বিক্রি করার আগেই সেই ম্যাপ বাজার থেকে কেনা দ্য স্টোরি অফ দ্য ট্রেজার সিকার্স বইয়ের মধ্যে রেখে দেয়। গুপ্তধনের ম্যাপ গুপ্তধন সংক্রান্ত বইয়ের ভেতরে রেখে দিয়ে বিশেষ বুদ্ধির পরিচয় দেয় সে। সেদিন গেস্ট হাউসের কাছাকাছি বলদেব আমার সাথে কিংবা ইন্সপেক্টর লাহিড়ির সাথে দেখা করে সবটা বলতে চেয়েছিল। সবটা অনুসরণ করছিলেন অবিনাশ মিত্র, তাই বলদেবের আমাদের সাথে দেখা করার আর সুযোগ হয়নি। বৃদ্ধ লোকের মেকআপ নিয়ে বলদেবকে হত্যা করেন অবিনাশবাবু, কিন্তু তিনি কোনোভাবেই জানতে পারছিলেন না ম্যাপটা কোথায় আছে। তাই প্রস্থেটিক মেকআপ লাগিয়ে হুবহু প্রফেসর সতীনাথ দত্ত সেজে আমাদের সাথে দেখা করেন। কখনো ভুয়ো বিদ্যুৎ ভট্টাচার্য সেজে আমাদের আশেপাশে আসার চেষ্টা করেন, কিন্তু আসল প্রফেসর সতীনাথ দত্তের চোখের নীলমণি ধরিয়ে দিল অবিনাশবাবুকে। ইসকা মতলব ও মূল্যবান বই ও তার সঙ্গে ম্যাপ দুটোই চলে গেল মিস্টার বক্সি? না না পান্ডেজি, অবিনাশবাবুর সাথে পাহাড়ের গহ্বরে তলিয়ে যাওয়া সেই বই ও ম্যাপ নকল। এই দেখুন। এই বলে রজতেশ আসল ম্যাপ আর বইটা তুলে ধরল। আমরা দেখলাম সকলে। সত্য বলল, গুপ্তধন না দেখে দার্জিলিং আমি কিছুতেই ছাড়ছি না। কাল সকাল সকাল আসুন থানায়, সবকিছু দেখাবো আপনাদের। ওকে মিস্টার বক্সি, নমস্কার। আমি, সত্য আর রজতেশ পৌঁছে গেলাম লোকাল থানায়। বড়বাবুর সৌজন্যে গুপ্তধন দেখার সৌভাগ্য হলো। রজতেশের থেকে শুনেছি ম্যাপ অনুযায়ী এই গুপ্তধন দুদিন আগেই ওর সাহায্যে বড়বাবু অসীম মুখার্জি পুলিশ ফোর্স নিয়ে সংগ্রহ করেছিলেন। পুরনো আমলের কয়েকশো স্বর্ণমুদ্রা আর কিছু হীরের গয়না, যা দেখে চোখ সার্থক হলো। আপনার জন্য এমন একটা জটিল রহস্য সমাধান হলো রজতেশ। আপনার উপযুক্ত পারিশ্রমিক সরকারের তরফ থেকে পৌঁছে যাবে খুব শীঘ্রই। ধন্যবাদ মিস্টার মুখার্জি। কলকাতায় ফিরে এক সপ্তাহ পরে আমি রজতেশের হিন্দুস্তান পার্কের বাড়িতে বেলায় আড্ডা দিতে গেছি। এরই মধ্যে রজতেশের ফোনে একটা মেসেজ আসলো, আর তৎক্ষণাৎ রজতেশ হাসতে হাসতে সত্যকে উদ্দেশ্য করে বলল, বুঝলে সত্য, একটা মোটা টাকা পাঠিয়েছেন ইন্সপেক্টর মুখার্জি। আমাদের বোধহয় এবার কাশ্মীর ঘোরাটাও হয়ে যাবে, বুঝলে। শহর ঘুমে গভীর অতল নীরবতায় ভরা, রাত জোড়া চোখ শরীর জুড়ে নামে জোড়া, শিকারীরা হাসে এ শহর শপথ ভরা। শুনতে পায় না কেউ চুপি চুপি তোমার লড়া, গোয়েন্দা টুনস বাই 9F10। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল।